প্রিয় শিক্ষার্থীরা, টিক্স অ্যান্ড টিক্স একাডেমিতে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আজকে ক্লাসে আছে আমি রেজাউল করিম রেজা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আজকে বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অ্যাডমিশন সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আশা করি আপনারা এখান থেকে 1 মার্ক কমন পাবেন। আমরা বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয় শব্দকে নিয়ে আলোচনা করব। দেখেন, শব্দ আসলে কি? আমরা যদি শব্দকে স্টাডি করি, শব্দকে যদি জানি, তাহলে শব্দ আসলে কি? ফার্স্ট অফ অল যে জিনিসটা আসে, আমরা জানি বাক্য। বাক্য কি? বাক্য হচ্ছে যখন একজন বক্তা তার মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করে, সেটাকে বলা হয় বাক্য। এখন বাক্য যদি আমি গঠন করতে যাই, তাহলে বাক্য গঠন করার জন্য কি লাগবে? বাক্যের জন্য দরকার শব্দ। তো বলা হয় যে বাক্যের একক কি? বাক্যের একক। বাক্যের একক কি? বাক্যের একক বা বাক্যের মূল একক বলা হয়। বাক্যের মূল একক কি? শব্দ। মানে কি, আমরা যখন বাক্য গঠন করতে যাব, হ্যাঁ, তখন আমাদের কি করতে হবে? আমাদের শব্দ লাগবে। শব্দ ছাড়া বাক্য গঠন হবে না। তাহলে শব্দ হচ্ছে বাক্যের একটা মূল উপাদান। বাক্যের মূল উপাদান যদি আসে, বাক্যের মূল উপাদান হচ্ছে শব্দ। আবার দেখেন আমরা যেটা হয় যে এরকম প্রশ্ন দেখবেন আপনারা যে ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান কি? হ্যাঁ, ভাষার মূল উপাদান। তখন কিন্তু আনসার হবে কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। আবার যদি বলে ভাষার মূল উপকরণ কি? মূল উপকরণ ভাষার মূল উপকরণ হচ্ছে কি? বাক্য। ভাষার মূল উপাদান ধ্বনি, ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। তাহলে দেখতেছি আমরা এই যে বাক্যের একক, বাক্যের মূল একক কি? বাক্যের মূল একক হচ্ছে শব্দ। তাহলে শব্দকে যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে শব্দ হচ্ছে কতগুলো বর্ণের সমষ্টি। কতগুলো বর্ণের সমষ্টি। শব্দ হচ্ছে কি? কতগুলো বর্ণের সমষ্টি, যার কি আছে? অর্থ আছে। যার কি থাকবে? অর্থ থাকবে। মানে শব্দ হতে গেলে একের অধিক বর্ণ লাগবে এবং একটা মিনিং থাকতে হবে। শব্দের কি থাকবে? শব্দের একটা অর্থ থাকবে। যেমন আমি যদি লিখি যে আম, সরায়া আম, দেখেন এখানে দুইটা বর্ণ আছে, একটা সরায়া আর একটা হচ্ছে ম। ঠিক আছে? তাহলে আম বলার সাথে সাথেই আমরা কি দেখতেছি? যে আমের একটা অর্থ আছে, তাই না? আমের একটা যে বর্ণ বা একটা আকার, এইটা কি? এটা আমাদের মাথায় ঢুকে গেছে। এই জন্য আমরা ওইটাকে মনে করার চেষ্টা করি। কিন্তু যদি আমি বলি ম যুগ সরায়া, এটা কি কোনো শব্দ? না। কারণ কি নাই? এইটার কোনো অর্থ নাই। এই জন্য শব্দকে সংজ্ঞায়িত করা হয় কতগুলা বর্ণ পাশাপাশি বসে যদি একটা অর্থ দেয়, তাহলে সেটাকে বলা হয় শব্দ। শব্দ কি? কতগুলা বর্ণ পাশাপাশি বসে যদি একটা অর্থ দেয়, তাহলে সেটাকে কি বলা হবে? সেটাকে শব্দ বলা হবে। এখন দেখেন শব্দের শ্রেণীবিভাগ। তাহলে শব্দের শ্রেণীবিভাগ, শব্দকে বেসিক্যালি ভাগ করা হয় 3টা ভাবে। একটা হচ্ছে গঠন অনুসারে, 2 নাম্বার হচ্ছে অর্থ অনুসারে, 3 নাম্বার হচ্ছে উৎপত্তি অনুসারে। তাহলে দেখেন শব্দকে এই 3টা শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে গঠন অনুসারে শব্দ, অর্থ অনুসারে শব্দ, উৎপত্তি অনুসারে শব্দ। এরকম কোশ্চেন আপনারা প্রায়ই দেখে থাকবেন যে গঠন অনুসারে শব্দ কত প্রকার, অর্থ অনুসারে শব্দ কত প্রকার,
উৎস অনুসারে শব্দ কত প্রকার, এই টাইপের প্রশ্ন আপনারা প্রায় কোনো পরীক্ষায় দেখে থাকবেন। ওকে, তাহলে আমরা যদি বিস্তারিত জানি যে গঠন অনুসারে শব্দ বেসিক্যালি দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে মৌলিক শব্দ, দুই নাম্বার হচ্ছে কি সাধিত শব্দ। দুই নাম্বার হচ্ছে সাধিত শব্দ। তাহলে গঠন অনুসারে শব্দ দুই প্রকার। কি কি? একটা হচ্ছে মৌলিক শব্দ, দুই নাম্বার হচ্ছে কি? দুই নাম্বার সাধিত শব্দ। দুই নাম্বার সাধিত শব্দ। ঠিক আছে, ঠিক এরকম ভাবে অর্থ অনুসারে শব্দকে তিন ভাবে ভাগ করা হয়, আর উৎপত্তি অনুসারে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তাহলে কি অর্থ অনুসারে শব্দ হচ্ছে তিন প্রকার, তিন প্রকার, আর উৎপত্তি অনুসারে শব্দ হচ্ছে পাঁচ প্রকার। উৎপত্তি অনুসারে শব্দ হচ্ছে পাঁচ প্রকার। আমরা বিস্তারিত পড়ি। হ্যাঁ, তাহলে দেখেন আমরা জানলাম যে গঠন অনুসারে শব্দ হচ্ছে দুই প্রকার, একটা মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। তাহলে মৌলিক শব্দ কি? মৌলিক শব্দ কারা? মৌলিক শব্দ কারা? হ্যাঁ, মৌলিক শব্দের সংজ্ঞা কি? কাকে আমরা মৌলিক শব্দ বলবো? মৌলিক শব্দ হচ্ছে যে সকল শব্দকে ভাঙলে ভাঙা যায় না, যে সকল শব্দকে কি করা যাবে না, ভাঙা যাবে না বা বিশ্লেষণ করা যাবে না, তাকে বলা হয় মৌলিক শব্দ। তাহলে মৌলিক শব্দের সংজ্ঞা হচ্ছে, শব্দের সংজ্ঞা যে যে সকল শব্দকে ভাঙা যাবে না, বিশ্লেষণ করা যাবে না, তাকে কি বলা হয়? তাকে মৌলিক শব্দ বলা হয়। যেমন যেমন মনে করেন হচ্ছে আমি নাক, এই শব্দকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে একে ভাঙা যাবে না। ওকে, বিশ্লেষণ করা যাবে না। গোলাপ, গোলাপ কি করা যায় না? ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না। মা ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না। বোন, এক। হ্যাঁ, দেখেন এই যে শব্দগুলা, এই শব্দগুলাকে বিশ্লেষণ করা যায় না, ভাঙা যায় না, এই জন্য এই শব্দগুলাকে বলা হয় মৌলিক শব্দ। আমাদের প্রশ্ন আসে যে নিচের কোনটি মৌলিক শব্দ, নিচের কোনটি মৌলিক শব্দ, তখন আমাদের এই উদাহরণগুলা যে দেওয়া আছে এগুলা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ। এই উদাহরণগুলো আমাদের আয়ত্ত করে ফেলতে হবে যে এইগুলো হচ্ছে মৌলিক শব্দ, এবং আমাদের রুলসটা হচ্ছে যে সকল শব্দকে বিশ্লেষণ করা যাবে না, ভাঙা যাবে না, সেগুলাকে বলা হয় মৌলিক শব্দ। অপর পক্ষে দেখেন সাধিত শব্দ কোনগুলা? সাধিত শব্দ, সাধিত শব্দ কোনগুলা? সাধিত শব্দ হচ্ছে যে সকল শব্দকে বিশ্লেষণ করা যাবে, যে সকল শব্দকে ভাঙা যাবে, বিশ্লেষণ করা যাবে, সেইগুলাকে বলা হয় সাধিত শব্দ। যেমন আমি যদি বলি বিদ্যালয়, আমি যদি বলি বিদ্যালয়, তাহলে এখানে কি করা যাবে? ভাঙা যাবে। বিদ্যা, বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। ঠিক আছে, আমি যদি বলি সুনাম, দেখেন যদি বলি সুনাম তাহলে বিশ্লেষণ করা যাবে। সু মানে ভালো, নাম, তাই না? এটা খ্যাতি বুঝাইছে, সুনাম, ভাঙা যাইতেছে। ওকে, তাহলে যে সকল শব্দকে বিশ্লেষণ করা যাবে, ভাঙা যাবে, এবং ভাঙলে এই অর্থ খুঁজে পাওয়া যাবে, সেইগুলা শব্দকে বলা হয় সাধিত শব্দ। যে সকল শব্দকে ভাঙা যাবে, বিশ্লেষণ করা যাবে, অর্থ খুঁজে পাওয়া যাবে, তাকে কি বলা হয়? সাধিত। যেমন চলন্ত, হ্যাঁ, চল যোগ অন্ত, এই যে চলন্ত, এগুলা কি শব্দ? এরা হচ্ছে সাধিত শব্দ। তাহলে আমরা জানলাম গঠন অনুসারে শব্দ দুই প্রকার, একটা মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। মৌলিক শব্দ হচ্ছে যে সকল শব্দকে বিশ্লেষণ করা যায় না, ভাঙা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। আর সাধিত শব্দ হচ্ছে যে সকল শব্দকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়, সেগুলো হচ্ছে সাধিত শব্দ। ওকে, সাধিত শব্দ অনেক উপায়ে গঠন হইতে পারে। যেমন সমাস যুগে হইতে পারে। আমি বললাম যে সিংহাসন, সিংহাসন, তাই না? সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এই যে সিংহ প্লাস আসন, এটা সমাজ যুগে গঠিত। তো সাধিত শব্দ সমাজ যুগে হইতে পারে, প্রকৃতি প্রত্যয় যুগে হইতে পারে, তারপরে হচ্ছে আপনার উপসর্গ যুগে গঠিত হইতে পারে, তারপরে হচ্ছে সন্ধি যুগে গঠিত হইতে পারে। সাধিত শব্দ সমাজ যুগে হইতে পারে গঠিত, প্রকৃতি প্রত্যয় যুগে গঠিত হইতে পারে, সন্ধি যুগে গঠিত হইতে পারে, উপসর্গ যুগে গঠিত হইতে পারে। এগুলাকে বলা হয় সাধিত শব্দ। যেমন মনে করেন বিদ্যা যুগ আলয়,
এটা হচ্ছে কি, এটা সন্ধি যুগে গঠিত হয়েছে, সন্ধি যুগে। হ্যাঁ, তারপর দেখেন সুনাম, সুনামের সু, এটা কি, এটা উপসর্গ যুগে গঠিত, উপসর্গ যুগে গঠিত। ওকে, তাহলে চলন্ত, দেখেন চল যুগ অন্ত, এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি যোগ প্রত্যয়, তাই না, প্রকৃতি প্রত্যয় যুগে গঠিত। সো দেখেন সিংহাসন, এটা কি, এটা সমাস যুগে গঠিত। তাইলে সাধিত শব্দ কিভাবে গঠন হইতে পারে, সন্ধি যুগে গঠন হইতে পারে, উপসর্গ যুগে গঠন হইতে পারে, প্রকৃতি প্রত্যয় যুগে গঠন হইতে পারে, আর কি সমাজ যুগে গঠিত হইতে পারে। ওকে, তাহলে আমরা হচ্ছে গঠন অনুসারে শব্দকে জানলাম, এবং পৃথিবীর যত শব্দই আছে এই দুইটা শ্রেণীতেই ভাগ করা হয়। গঠন অনুসারে শব্দকে দুইটা শ্রেণীতে ভাগ করা হয়, একটা মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। এরপরে যদি আমরা দেখি অর্থ অনুসারে শব্দ কত প্রকার। অর্থ অনুসারে শব্দ তিন প্রকার। অর্থ অনুসারে শব্দ কত প্রকার? অর্থ অনুসারে শব্দ তিন প্রকার। কি কি? একটা হচ্ছে রূঢ়ি শব্দ, রূঢ়ি শব্দ। দুই নাম্বার হচ্ছে যোগরূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। তিন নাম্বার কি? তিন নাম্বার হচ্ছে যৌগিক শব্দ। তাহলে দেখেন অর্থ অনুসারে শব্দ তিন প্রকার। অর্থ অনুসারে শব্দ তিন প্রকার, রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ, আর হচ্ছে যৌগিক শব্দ। এর আগে আমরা যেটা পড়লাম, গঠন অনুসারে শব্দ দুই প্রকার, মৌলিক শব্দ, সাধিত শব্দ। আর এখন আমরা পড়বো অর্থ অনুসারে শব্দ তিন প্রকার। ওকে, তাহলে অর্থ অনুসারে শব্দ কত প্রকার? তিন প্রকার। দেখেন আমরা হচ্ছে রূঢ়ি শব্দ যদি জানি, রূঢ়ি শব্দ যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক নয়, ভিন্ন। ওকে, তাহলে যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন, মানে কি উৎপত্তির সাথে ব্যবহারিক অর্থের মিল নাই, সেটাকে বলা হয় রূঢ়ি শব্দ। তাহলে আমরা লিখতে পারি যে সন্ধি, তারপর হচ্ছে আপনার উপসর্গ, প্রকৃতি প্রত্যয় যুগে গঠিত যে সকল শব্দ মূল শব্দের অনুগামী না হয়ে, মূল শব্দের অনুগামী না হয়ে নতুন অর্থ গঠন করে বা নতুন শব্দ গঠন করে। নতুন শব্দ গঠন করে। দেখেন রূঢ়ি শব্দের যে একটা সংজ্ঞা এরকম আপনারা পাবেন যে সন্ধি এবং উপসর্গ যুগে গঠিত, উপসর্গ প্রকৃতি প্রত্যয় যুগে গঠিত যে সকল শব্দ মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে নতুন একটা শব্দ গঠন করে, সেটাকে বলা হয় রূঢ়ি শব্দ। তাহলে আমি বলছিলাম যে রূঢ়ি শব্দের কি হবে? রূঢ়ি শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক হবে না, ভিন্ন হবে, সেটাকে বলা হয় রূঢ়ি শব্দ। যেমন দেখেন আমি হচ্ছে কিছু উদাহরণ দেই। বাঁশি, এই যে বাঁশি শব্দটা কোথা থেকে আসছে? বাঁশ যুগ রস্য ই। তাহলে উৎপত্তিগত অর্থ দেখেন, উৎপত্তিগত অর্থ কি? বাঁশি, বাঁশ, তাই না? বাঁশ হচ্ছে বাঁশি, বাঁশ থেকে আসছে, বাঁশ যুগ রস্যই। কিন্তু আমরা যদি জানি যে বাঁশির ব্যবহারিক অর্থ কি, বাঁশির ব্যবহারিক অর্থ কি, এটা বেসিক্যালি হচ্ছে একটা বাদ্যযন্ত্রকে বোঝায়, বাদ্যযন্ত্রকে বোঝায়। তাহলে দেখেন বাঁশ দিয়ে তো অনেক কিছু তৈরি হয়, তাই না? কিন্তু বাঁশি যখন আমি বলবো তখন যে মিনিংটা দিবে সেটা হচ্ছে বাদ্যযন্ত্র। তাহলে এই যে মূল শব্দের অনুগামী না হয়ে নতুন একটা অর্থ দিছে, এই জন্য এটাকে বলা হয় রূঢ়ি শব্দ। ওকে, তারপর দেখেন হস্তি, কি
হস্তি। আমরা বলতে পারি যে হাত হাত আছে যার, তাই না? বা আপনার হচ্ছে হস্ত যুগ ই, কি হস্ত, হস্ত হস্ত যুগ ই, হস্তি, তাই না? মানে কি যার হাত আছে, যার হাত আছে। এখন দেখেন হস্তি বেসিক্যালি কি, হস্তির যে অর্থটা আমরা ব্যবহার করি, হস্তি মানে কি, হস্তি মানে হচ্ছে এটা একটা কি, এটা একটা পশু, এটা হচ্ছে কি একটা পশু, তাই না? হস্তি মানে হচ্ছে হাতি, হাতিকে বলা হয় হস্তি। এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে একটা পশু। এখন হস্তি, হস্ত আছে যার, এখন যারই হাত আছে, আমারও তো হাত আছে, তাই বলে কি আমাকে হস্তি বলা যাবে? বলা যাবে না। হস্তি বলতে বোঝায় একদম হাতিকে। তাহলে মূল শব্দের অনুগামী না হয়ে নতুন আরেকটা অর্থ দিয়েছে, এই জন্য এগুলা হচ্ছে রূঢ়ি শব্দ। ওকে, প্রবীণ দেখেন, প্রবীণ, প্রবীণ, ঠিক আছে? প্রবীণ বলতে বোঝায় যে যে বীণ বাজায়, যে কি বাজায়, যে বীণ বাজায়। তাহলে প্রবীণ মানে কি আসলে এটা যে বীণ বাজায় তাকে আমরা প্রবীণ বলি? নো, তাকে আমরা প্রবীণ বলি না। প্রবীণ মানে কি, প্রবীণ বলতে বোঝায় বয়োজ্যেষ্ঠ বা বয়স্ক লোকদের, তাই না? বয়স্ক বা হচ্ছে অভিজ্ঞ, বয়োজ্যেষ্ঠ, এদেরকে বলা হয় কি, প্রবীণ বলা হয়। তাহলে অর্থের অনুগামী না হয়ে নতুন আরেকটা অর্থ প্রদান করেছে, এই জন্য তাকে বলা হয় রূঢ়ি শব্দ। তাহলে এই শব্দগুলাকে আমরা কি শব্দ বলবো? রূঢ়ি শব্দ বলবো। তারপরে আরেকটা উদাহরণ খুব ইম্পর্টেন্ট আসে, দেখেন যে সন্দেশ, কি সন্দেশ, সন্দেশ, সন্দেশ শব্দের যদি উৎপত্তিগত অর্থ হয় এটা হচ্ছে সংবাদ। সন্দেশ হচ্ছে কি, উৎপত্তিগত অর্থ হচ্ছে সংবাদ। এরকম প্রশ্ন আপনারা দেখবেন যে সন্দেশ শব্দের উৎপত্তিগত অর্থ কি, উৎপত্তিগত অর্থ হচ্ছে সংবাদ। আর ব্যবহারিক অর্থ কি, সন্দেশ বলতে বেসিক্যালি মিষ্টান্নকে বোঝায়। সন্দেশ হচ্ছে কি, মিষ্টান্ন। ওকে, তাহলে সন্দেশের উৎপত্তিগত অর্থ হচ্ছে সংবাদ, কিন্তু সন্দেশ কোন সংবাদকে না বুঝিয়ে একটা নতুন অর্থ দিয়েছে, যেটাকে বলা হয় মিষ্টান্ন। ওকে, এই টাইপের শব্দকে বলা হয়, এই টাইপের শব্দকে বলা হয় রূঢ়ি শব্দ। তাহলে এই যে শব্দগুলা, এই শব্দগুলাকে আমরা একটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি, একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি, তাই না? আমরা হচ্ছে এই যে শব্দগুলাকে একটা টেকনিক বা ছন্দের মাধ্যমে মনে রাখা যায় যে কোনগুলা রূঢ়ি শব্দ, এগুলা হচ্ছে মনে রাখা যায়। দেখেন আমরা যদি দেখি প্রবীণ রাখাল, প্রবীণ রাখাল পাঞ্জাবি পরে, প্রবীণ রাখাল পাঞ্জাবি পরে মাঠে হস্তি হরিণ ছেড়ে বাঁশি বাজায়, বাঁশি বাজায়, সন্দেশ খায়, সন্দেশ খায়, মাঝে মাঝে গবেষণাও করে। কি করে? গবেষণা করে। তাহলে এই ছন্দের মাধ্যমে আমরা রূঢ়ি শব্দগুলাকে মনে রাখতে পারি। আপনারা আবার পড়েন, প্রবীণ রাখাল পাঞ্জাবি পরে মাঠে হস্তি হরিণ ছেড়ে বাঁশি বাজায়, সন্দেশ খায়, মাঝে মাঝে কি করে, মাঝে মাঝে গবেষণা করে। এখানে প্রবীণ রাখাল পাঞ্জাবি, হস্তি হরিণ, বাঁশি, সন্দেশ, গবেষণা, এগুলা হচ্ছে রূঢ়ি শব্দ। এগুলা কি শব্দ? এগুলা হচ্ছে রূঢ়ি শব্দ। তাহলে বলবে নিচের কোনটি রূঢ়ি শব্দ? আমরা ইনশাল্লাহ আমরা হচ্ছে আনসার দিতে পারবো। তো প্রবীণ রাখাল পাঞ্জাবি, তারপরে হস্তি হরিণ, বাঁশি, সন্দেশ, গবেষণা। তাহলে দেখেন যদি বলে যে গবেষণা কিভাবে রূঢ়ি শব্দ,
গবেষণা কিভাবে রুঢ়ি শব্দ? দেখেন তো রুঢ়ি শব্দ আমরা কি জানলাম? রুঢ়ি শব্দ হচ্ছে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি অভিন্ন। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাওয়া যায়? গু যুগ এসোনা। গু যুগ এসোনা মানে কি? গরুকে খোঁজা। হ্যাঁ, এটার হচ্ছে আপনার উৎপত্তিগত অর্থ হচ্ছে গরুকে খোঁজা, কিন্তু গবেষণা বলতে আসলে কি গরুকে খোঁজা বোঝায় না। এটা কি? এটা হচ্ছে কোনো বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করা। উৎপত্তিগত অর্থ হচ্ছে গরুকে খোঁজা, আর ব্যবহারিক অর্থ হচ্ছে কি কোনো বিষয় জানার জন্য কি করা? গভীরভাবে পর্যবেক্ষণ করা। ঠিক আছে। হরিণ দেখেন যে হরিণ কিভাবে ভাইয়া, হরিণ কিভাবে হইতেছে রুঢ়ি শব্দ? হরিণ দেখেন তো, হরিণকে যদি ভাঙেন তাহলে এটা বেসিক্যালি পাওয়া যায় হরণ করে, যে কি করে? হরণ করে। উৎপত্তিগত অর্থে আসে যে হরণ করে, কিন্তু এটা একজিক্টলি অর্থ কি? হরিণ হচ্ছে একটা প্রাণী, তাই না? এটা কি? এটা একটা প্রাণী বিশেষ। ওকে, তাহলে আশা করি রুঢ়ি শব্দ নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না, কোনো কনফিউশন থাকবে না। ওকে, নেক্সট দেখেন 2 নম্বরে আমরা চলে যাব। 2 নম্বরে হচ্ছে যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। তাহলে যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি ভিন্ন, সেই সকল শব্দকে রুঢ়ি শব্দ বলে। সেম যোগরূঢ় শব্দটাও প্রায় কাছাকাছি, কিন্তু আমরা পড়ব যে যোগরূঢ় শব্দ হচ্ছে সমাস নিষ্পন্ন। কি শব্দ? সমাস নিষ্পন্ন শব্দ, যার উৎপত্তিগত অর্থ, উৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ, ব্যবহারিক অর্থ কি ভিন্ন। আগে দেখেন, আগে আমরা পড়েছি যে সন্ধি, প্রকৃতি প্রত্যয় এবং উপসর্গযুগে গঠিত শব্দগুলা বেসিক্যালি রুঢ়ি শব্দ। আর এইখানে সমাস নিষ্পন্ন শব্দ, যার উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন, এক না, সেগুলাকে বলা হয় কি? সেগুলো হচ্ছে যোগরূঢ় শব্দ। আবার দেখেন, সমাস নিষ্পন্ন শব্দ যার উৎপত্তি এবং ব্যবহারিক অর্থ কি নয়? এক নয়, ভিন্ন, সেজন্য সেটাকে বলা হয় যোগরূঢ় শব্দ। যেমন দেখেন পঙ্কজ। কি? পঙ্কজ। পঙ্কজকে যদি আমরা ভাঙি তাহলে পাওয়া যায় পঙ্কে জন্মে যা। পঙ্কে জন্মে যে পঙ্কে জন্মে, এটা হচ্ছে সমাস যুগে গঠিত। ওকে, কর্মধারয় সমাস, যে পঙ্কে জন্মে। পঙ্কজ এটা বেসিক্যালি হচ্ছে যে আপনার উপপদ তৎপুরুষ সমাস। হ্যাঁ, পঙ্কে জন্মে যে। তাহলে পঙ্কজ, পঙ্কে জন্ম যে, কিন্তু বেসিক্যালি পঙ্কজ বলতে আসলে কাকে বোঝায়? পঙ্কজ হচ্ছে কি? পদ্ম ফুল। পঙ্কজ বলতে বোঝায় পদ্ম ফুল। পঙ্কজ বলতে বোঝায় হচ্ছে কাদা, যে কাদাতে জন্মায়। কাদাতে পদ্ম ফুলে জন্মাইতে পারে, কাদাতে হচ্ছে যে ধান গাছ হয়, তাই না? কিন্তু পঙ্কজ বলতে বুঝাইতেছে কাকে? পঙ্কজ বলতে পদ্ম ফুলকে বুঝাইতেছে। তাহলে সমাস নিষ্পন্ন শব্দ যেগুলা মূল শব্দের অনুগামী না হয়ে, এই যে মূল শব্দের অনুগামী না হয়ে নতুন আরেকটা অর্থ দিয়েছে, এই শব্দকে বলা হয় কি? এই শব্দকে বলা হয় আপনার যোগরূঢ় শব্দ। তারপর দেখেন জলধি। কি? জলধি, যেমন হচ্ছে আপনার জল দেয় যে, বা জল ধারণ করে যে। হ্যাঁ, একুরেট হবে জল ধারণ করে যে। আচ্ছা, যে জল ধারণ করে, ওকে, তাকে বলা হয় কি? জলধি। কিন্তু দেখেন জলধির যদি আমরা ব্যবহারিক অর্থ দেখি, জলধির ব্যবহারিক অর্থ কি? জলধির ব্যবহারিক অর্থ হচ্ছে সমুদ্র। কি? সমুদ্র। সমুদ্রের বিপরীত শব্দ হচ্ছে জলধি। তাহলে জলধি হচ্ছে যে জল দেয়, আর এর ব্যবহারিক অর্থ কি? ব্যবহারিক অর্থ হচ্ছে সমুদ্র। তাহলে এই যে পঙ্কজ, জলধি, তারপরে মহাযাত্রা। দেখেন মহাযাত্রা,
মহাযাত্রাকে বিশ্লেষণ করলে মহাসমারোহে যে যাত্রা তাকে বলা হয় মহাযাত্রা। কিন্তু মহাযাত্রা বলতে বেসিক্যালি বোঝায় যে মৃত্যু পথযাত্রী, তাই না, বা হচ্ছে আপনার মৃত্যু সময় যে যাত্রাটা হয় সেটাকে বলা হয় মহাযাত্রা। তাহলে এই শব্দগুলা দেখেন, এই শব্দগুলা কি হলো, ব্যবহারিক সমাস নিষ্পন্ন এবং মূল শব্দের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ দিল, সেজন্য একে বলা হয় যৌগিক শব্দ, যৌগরূঢ় শব্দ। ওকে, মূল শব্দের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ দিল, এই জন্য এগুলাকে বলা হয় যৌগরূঢ় শব্দ। তাহলে দেখেন, মনে রাখার জন্য আমরা আরেকটা ছন্দ শিখব যার মাধ্যমে রূঢ়ি শব্দগুলাকে মনে রাখা যাবে। দেখেন, ছন্দটা হচ্ছে আদিত্য ও পঙ্কজ। আদিত্য ও পঙ্কজ, ওকে, তুরঙ্গমে করে, তুরঙ্গমে চড়ে, তুরঙ্গমে চড়ে, রাজপুতকে সাথে নিয়ে, রাজপুতকে, রাজপুতকে সাথে নিয়ে, জলদ পাওয়ার, জলদ পাওয়ার আশায়, জলদ পাওয়ার আশায় জলধিতে, জলধিতে, জলধিতে কি করলো, মহাযাত্রা করলো। তাহলে দেখেন যে আদিত্য ও পঙ্কজ, আদিত্য ও পঙ্কজ তুরঙ্গমে চড়ে রাজপুতকে সাথে নিয়ে জলদ পাওয়ার আশায় জলধিতে মহাযাত্রা করলো। এইখানে যে শব্দগুলো দেখেন, আদিত্য, পঙ্কজ, তুরঙ্গম, রাজপুত, তারপরে আপনার জলদ, জলধি, মহাযাত্রা, এইগুলা হচ্ছে কি শব্দ, এইগুলা হচ্ছে যৌগরূঢ় শব্দ। ওকে, তাহলে এই শব্দগুলা হচ্ছে যৌগরূঢ়। তাহলে আমরা আনসার করতে পারবো নিচের কোনটি যৌগরূঢ় শব্দ। দেখেন, প্রশ্ন যদি আসে যে নিচের, নিচের কোনটি, কোনটি যৌগরূঢ়, অপশন দিয়ে দিল আপনাকে। ক নাম্বার বাঁশি, খ নাম্বার মনে করেন, খ নাম্বার হচ্ছে সন্দেশ, গ নাম্বার গায়ক বা নায়ক, বড় ঘ নাম্বার আপনার হচ্ছে মহাযাত্রা, মহাযাত্রা। দেখেন কোনটা হবে আনসার, নিচের কোনটি যৌগরূঢ়, বাঁশি, বাঁশি কি যৌগরূঢ় না, বাঁশি হচ্ছে রূঢ়ি শব্দ, সন্দেশ রূঢ়ি শব্দ, নায়ক এটা যৌগিক শব্দ, তাহলে কি মহাযাত্রা। ছন্দটা মনে রাখলে আরো সহজ হবে। পঙ্কজ আদিত্য তুরঙ্গমে চড়ে রাজপুতকে সাথে নিয়ে জলদ পাওয়ার আশায় জলধিতে মহাযাত্রা করলে, এই যে মহাযাত্রা আছে, ঠিক আছে, সেই জন্য আনসার হবে কি, আনসার হচ্ছে ঘ। ওকে, তাহলে নেক্সট আমরা আরেকটা শব্দ জানি। আরেকটা শব্দ হচ্ছে কি শব্দ, যৌগিক শব্দ। আরেকটা শব্দ হচ্ছে যৌগিক শব্দ, যৌগিক শব্দ। তাহলে দেখেন, যৌগিক শব্দ, যৌগিক শব্দ মানে কি, যে সকল শব্দকে ভাঙলে অর্থ সেম থাকবে, অর্থের কোনো পরিবর্তন হবে না, অর্থ সেম থাকবে, কি হবে, অর্থ অভিন্ন থাকবে, অর্থ অভিন্ন থাকবে, বিশ্লেষণ করলে অর্থ থাকবে কি, অর্থ থাকবে অভিন্ন। যে সকল শব্দকে বিশ্লেষণ করলে বা ভাঙলে অর্থের কোনো পরিবর্তন হবে না, অর্থ কি হবে, অর্থ মূল শব্দের অনুগামী হবে, সে সকল শব্দকে বলা হয় যৌগিক শব্দ। তাহলে আবার চলে যান, ওয়ান, রূঢ়ি শব্দ হচ্ছে সমাস বাদে, তাই না, প্রত্যয় যুগে গঠিত, সন্ধি যুগে গঠিত, উপসর্গ যুগে গঠিত শব্দ, যে সকল শব্দের অর্থ মূল শব্দের অনুগামী হবে না সেটাকে বলা হয় রূঢ়ি। যৌগরূঢ় সমাস নিষ্পন্ন শব্দ, যে সকল শব্দের অর্থ মূল শব্দের অনুগামী হবে না। আর যৌগিক শব্দ হচ্ছে অর্থ অভিন্ন থাকবে, মানে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ যদি অভিন্ন থাকে তাহলে সেটাকে বলা হয় যৌগিক শব্দ। যেমন দেখেন, গায়ক, গায়ক ভাঙেন গই যোগ অক,
তাই না? যে গান গায় তাকেই তো গায়ক বলা হয়। তাহলে কি বিশ্লেষণ করা যায় গয় যুগ অক গায়ক, যে গান গায়, হ্যাঁ, তাকে, তাহলে কি কোনো পার্থক্য আছে? না। ব্যবহারিক অর্থ এবং হচ্ছে উৎপত্তিগত অর্থ কি অভিন্ন, ভিন্ন না, এই জন্য এটাকে বলা হয় আপনার যৌগিক শব্দ। এরকম শব্দকে কি বলা হবে? যৌগিক শব্দ বলা হবে। যৌগিক। বিদ্যালয় বললাম আমি, বিদ্যালয়, বিদ্যালয় দেখেন ভাঙা যায় না, বিদ্যা, বিদ্যা যুগ আলয়, বিদ্যা, বিদ্যা যুগ আলয়, যেখানে জ্ঞান অর্জন করা হয়, জ্ঞান অর্জন করা হয় যে ঘরে, সেটাকে বলা হয় বেসিক্যালি কি, সেটাকে বলা হয় বিদ্যালয়। তাহলে অর্থের সাথে মিল আছে না, অর্থের সাথে মিল আছে না, এই জন্য এটা যৌগিক শব্দ। এই জন্য কি এগুলো হচ্ছে যৌগিক শব্দ। তবে কিছু যৌগিক শব্দ আছে বারবার এই পরীক্ষায় এই শব্দগুলাই বেশি আসে, বারবার পরীক্ষায় হচ্ছে এই শব্দগুলাই বেশি আসে। শব্দগুলো আমরা জানি, দেখেন আচ্ছা দেখেন, তাহলে হচ্ছে কিছু কিছু শব্দ বারবার আসে, তাই না? এগুলো হচ্ছে আমরা পড়ি, দেখেন নয়নের, নয়নের দৌহিত্র, নয়নের দৌহিত্র, মিতালিকে, মিতালিকে পাওয়ার আশায়, পাওয়ার আশায় নায়ক থেকে, গায়ক থেকে, গায়ক থেকে কি হইতে চায়? গায়ক থেকে নায়ক হতে চায়। দেখেন এই উদাহরণগুলাই বারবার আসে পরীক্ষায়, আপনার কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখতে পারবেন এই উদাহরণগুলো বারবার আসে। দেখেন নয়নের দৌহিত্র, নয়নের দৌহিত্র, ওকে, দৌহিত্র। মিতালি, মিতালিকে পাওয়ার আশায়, নয়নের দৌহিত্রের গার্লফ্রেন্ড ছিল মিতালি, তাকে পাওয়ার আশায় কি হতে চায়? গায়ক ছিল সে, গায়ক থেকে নায়ক হইতে চায়। মিতালির এখন আর গায়ক ভালো লাগে না, হ্যাঁ, সেই জন্য সে কি হইতে চায়? সে এখন নায়ক হইতে চায়, সে এখন নায়ক হইতে চায়। তাইলে সহজে মনে রাখা যাবে না এখানে নয়ন, দৌহিত্র, মিতালি, নায়ক, গায়ক, ওকে, এরা হচ্ছে কি শব্দ? এটা হচ্ছে যৌগিক শব্দ। তারপরে দেখেন উৎপত্তি অনুসারে শব্দ, উৎপত্তি অনুসারে শব্দকে 5 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 5 ভাগে। উৎপত্তি অনুসারে শব্দ হচ্ছে 5 প্রকার। উৎপত্তি অনুসারে শব্দকে 5 ভাগে ভাগ করা হয়, 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। 1 নাম্বার দেখেন তৎসম শব্দ, 1 নাম্বার তৎসম শব্দ, তৎসম শব্দ। 2 নাম্বার অর্ধ তৎসম শব্দ, 3 তদ্ভব শব্দ, 4 নাম্বার হচ্ছে দেশি শব্দ, 5 হচ্ছে কি বিদেশি শব্দ। তাহলে দেখেন শব্দ হচ্ছে উৎপত্তি অনুসারে 5 প্রকার। তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। এই 5 প্রকার উৎপত্তি অনুসারে শব্দের উৎপত্তি যেখান থেকে হয়েছে, তাই না? যেমন তৎসম শব্দ, যেগুলা তৎসম শব্দ আমরা জানি যে আমাদের বাংলা ভাষার যে আদি নিদর্শন সেটাকে কি বলা হয়? চর্যাপদ। এই চর্যাপদের ভাষা যে ছিল, ভাষা কি ছিল? ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা ছিল। কি ভাষা ছিল? সংস্কৃত ভাষা ছিল। তাহলে যে শব্দগুলা সংস্কৃত থেকে আসছে, তৎ বেসিক্যালি বলতে বোঝায় তার সমান, তার সমান, সংস্কৃতের সমান। যে সকল শব্দগুলা সংস্কৃত থেকে আসছে সেইগুলাকে বলা হয় তৎসম শব্দ। তৎসম শব্দ চিনার কিছু ওয়ে আছে, হ্যাঁ। তৎসম শব্দ হচ্ছে আমরা কিভাবে চিনতে পারি, দেখেন তৎসম শব্দগুলো বেসিক্যালি দেখেন তৎসম শব্দ হচ্ছে, তৎসম শব্দে যেটা থাকবে যুক্ত বর্ণ থাকবে। কি থাকবে? যুক্ত বর্ণ থাকবে।
যদি দেখেন যুক্ত বর্ণ আছে সেটা হচ্ছে তৎসম শব্দ হবে। ওকে, তারপরে দেখেন র, র, তারপরে হচ্ছে রেফ, ওকে, রি, রিকার, র, রেফ, রি, রিকার, এই টাইপের যদি শব্দ দেখেন, যুক্ত শব্দ দেখেন, তাহলে সেইগুলা হচ্ছে তৎসম শব্দ হবে। আরো কিছু শব্দ আছে দীর্ঘ ই, দীর্ঘ ই অথবা দীর্ঘ ইকার, তারপরে দেখেন দীর্ঘ উ অথবা দীর্ঘ উকার যুগে গঠিত যে শব্দগুলো আছে, এগুলা হচ্ছে ম্যাক্সিমামই কি শব্দ, ম্যাক্সিমামই তৎসম শব্দ। এই শব্দগুলা হচ্ছে দেখে। তারপর দেখেন নত্ব বিধান এবং সত্য বিধান যুগে গঠিত শব্দ কি, নত্ব বিধান এবং এবং সত্য বিধান যুগে গঠিত শব্দ, সত্য বিধান যুগে গঠিত শব্দ। নত্ব বিধান এবং সত্য বিধান যুগে গঠিত শব্দ কি শব্দ হবে, তৎসম শব্দ হবে। এই শব্দগুলা হচ্ছে তৎসম শব্দ। তাহলে আমরা চিনবো না যুক্ত বর্ণের যুগে। তারপরে দেখেন আকাশ, আকাশ, বাতাস, বাতাস, হ্যাঁ, তারপরে হচ্ছে চন্দ্র, সূর্য। বেসিক্যালি দেখেন গ্রহ নক্ষত্র, তাই না, গ্রহ নক্ষত্র যদি এইগুলা বোঝায়, গ্রহ নক্ষত্র, নক্ষত্র যদি এইগুলা বোঝায় তাহলে সেটাও কি হবে, সেটা হচ্ছে তৎসম শব্দ হবে। যেমন যদি বলি আমি সূর্য, সূর্য কোন ভাষার শব্দ, সূর্য কোন শব্দ, সূর্য হচ্ছে তৎসম শব্দ। যদি বলি মনে করেন হচ্ছে, যদি বলি যে কণ্ঠ বা কাষ্ঠ, হ্যাঁ, কোন ভাষার শব্দ, এটা হচ্ছে তৎসম শব্দ। ওকে, যদি বলি মনে করেন হইতেছে ঋণ, কোন শব্দ, ঋণ কোন শব্দ, তৎসম শব্দ। যদি বলি নক্ষত্র, নক্ষত্র কোন শব্দ, তৎসম শব্দ। যদি বলি ধূলি কোন শব্দ, দেখেন ধূলি কোন শব্দ, নদী গৌকার, তাই না, তাহলে কি হবে, তৎসম শব্দ হবে। এইগুলা দেখে আমরা তৎসম শব্দকে আইডেন্টিফাই করতে পারি। ওকে, আশা করি হচ্ছে ক্লিয়ার হয়ে গেছেন। অর্ধ তৎসম শব্দ দেখেন, অর্ধ তৎসম শব্দ, অর্ধ মানে হচ্ছে তৎসমের কাছাকাছি। যে শব্দগুলা কোথা থেকে আসছে, অর্ধ তৎসম, তৎসমের কাছাকাছি। যেমন দেখবেন যে গ্রাম অঞ্চলে ম্যাক্সিমাম হচ্ছে যে ভাষাগুলো আমরা ব্যবহার করে থাকি, ওকে, সেই শব্দগুলাই ম্যাক্সিমাম হচ্ছে তৎসম শব্দ, মানে কি তৎসম থেকে কিঞ্চিত পরিবর্তিত হয়ে আসছে, সেইগুলাকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। কি শব্দ, অর্ধ তৎসম শব্দ। দেখেন যেমন আমি বলি শ্রাদ্ধ, কি শ্রাদ্ধ, শ্রাদ্ধ থেকে কি শ্রাদ্ধ, দেখেন শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, এটা কি শব্দ, এটা হচ্ছে আপনার শ্রাদ্ধ, কি শ্রাদ্ধ হচ্ছে অর্ধ তৎসম, শ্রাদ্ধ কি অর্ধ তৎসম শব্দ। তারপর আরো দেখেন, আরো আমরা বলি যে গ্রাম, তাই না, গ্রাম থেকে কি, গ্রাম থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রাম, তাহলে গ্রাম অঞ্চলে ব্যবহার করা হয়, তাই না। এটা কি শব্দ, গ্রাম থেকে গ্রাম অর্ধ তৎসম শব্দ, গ্রাম থেকে গ্রাম অর্ধ তৎসম শব্দ। ওকে, গ্রাম থেকে গ্রাম অর্ধ তৎসম। আমরা বলি গৃহিণী, দেখেন গৃহিণী, গৃহিণী গরিকা আছে, তাই না, তাহলে তৎসম, এটাকে যদি আপনি অর্ধ তৎসম করেন তাহলে কি হবে, গিন্নি, কি হবে, গিন্নি। ওকে, গিন্নি। দেখেন বৈষ্ণব বা কৃষ্ণ, দেখেন কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ থেকে কি কেষ্ট, কৃষ্ট, কেষ্ট, তাই না, এগুলা কি কৃষ্ণ থেকে কেষ্ট, অর্ধ তৎসম শব্দ। তাহলে যদি বলে নিচের কোনগুলো অর্ধ তৎসম, এরকম গ্রাম, গৃহিণী, কেষ্ট, হ্যাঁ, তারপর হচ্ছে বৈষ্ণব, এগুলা হচ্ছে শ্রাদ্ধ, এগুলা কি শব্দ, এইগুলা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। মানে কি, মানে হচ্ছে তৎসম শব্দ থেকে কিঞ্চিত পরিবর্তিত হয়ে যে শব্দগুলা ব্যবহৃত হয় সেই শব্দগুলাকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট দেখেন তদ্ভব শব্দ। কি শব্দ, তদ্ভব শব্দ, প্রমিত ভাষায় বা সহজ শুদ্ধ ভাষায় যে শব্দগুলো আমরা ব্যবহার করি, সেগুলাকে বলা হয়
তদ্ভব শব্দ। কি শব্দ? প্রমিত ভাষার শব্দ। প্রমিত ভাষার শব্দ। প্রমিত ভাষার শব্দগুলা ম্যাক্সিমামই হচ্ছে কি শব্দ? তদ্ভব শব্দ। দেখেন যেমন হইতেছে যে হাত, তদ্ভব। তারপরে এক, তদ্ভব। দুই, সংখ্যা দিয়ে যেগুলো আছে 1 2 3 4, হ্যাঁ, এগুলা হচ্ছে কি শব্দ? তদ্ভব শব্দ। এগুলা কি শব্দ? তদ্ভব। চাঁদ, দেখেন চাঁদ, চন্দ্র থেকে চন্দ্র, তারপরে কি? তারপরে হচ্ছে চাঁদ। চারটি শব্দ, তার হচ্ছে তদ্ভব শব্দ। তাহলে যে শব্দগুলা ম্যাক্সিমামে প্রমিত ভাষায় ব্যবহার করা হয় বা শুদ্ধ ভাষায় আমরা ব্যবহার করে থাকি, সেইগুলাকে বলা হয় তদ্ভব শব্দ। সেইগুলাকে কি বলা হয়? তদ্ভব শব্দ। দেশি শব্দ, দেশি শব্দ কোনগুলা? দেশি শব্দ হচ্ছে আমাদের ব্যবহৃত কিছু শব্দ, আমাদের ব্যবহৃত কিছু শব্দ, যেমন ডিঙ্গা, ডিঙ্গা, ওকে, নৌকা। তারপরে দেখেন ছাই, ছাই, ডাক, ডাক, ডাগর, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ব্যবহৃত কিছু শব্দ, যে শব্দগুলা আমাদের নিজস্ব শব্দ ছিল, এইগুলাকে ম্যাক্সিমাম বলা হয় দেশি শব্দ। এই শব্দগুলাকে বলা হয় দেশি শব্দ। উদাহরণগুলো আপনারা দেখে নিবেন। উদাহরণগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। টাগর, হ্যাঁ, টাগর, এগুলো হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ উদাহরণ। বিদেশি শব্দ, কিছু বিদেশি শব্দ হচ্ছে অনেক ভাবে আসছে, যেমন কিছু কিছু শব্দ আমরা জানি বাঙালি হচ্ছে কি, বাঙালি সংকর জাতি, এখানে বিভিন্ন শাসক গোষ্ঠীরা বাংলাদেশকে আপনার শাসন করার জন্য বা ভারতবর্ষকে শাসন করার জন্য বিভিন্ন অঞ্চল থেকে আসছে। তখন তাদের সাথে আমাদের কিছু শব্দের সংমিশ্রণ ঘটে যায় এবং আমরা কিছু শব্দ তাদের কাছে আমরা হচ্ছে কিছু শব্দ পাই। এই শব্দগুলাতে আমরা হচ্ছে বাংলা ভাষাতে ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে আরবি ভাষা থেকে আসছে, হ্যাঁ, তারিখ শব্দ আরবি ভাষা থেকে আসছে, মজলিস আরবি থেকে আসছে, তাই না? তারপরে সাউম আমরা বলি, আরবি শব্দ। আল্লাহ, হ্যাঁ, আরবি শব্দ। আল্লাহু আকবার, আরবি শব্দ। এই শব্দগুলা কি? এগুলো হচ্ছে আরবি শব্দ। তারপরে দেখেন ফার্সি ভাষার কিছু শব্দ আছে, যেমন নামাজ, রোজা, এই শব্দগুলো হচ্ছে ফার্সি শব্দ। তারপর বিভিন্ন প্রকার রং, হ্যাঁ, হলুদ, তারপর হচ্ছে সবুজ, এই রংগুলা হচ্ছে ফার্সি শব্দ। বার্মা শব্দ আছে, চীনা শব্দ আছে, হিন্দি শব্দ আছে, গুজরাটি, উলন্দাজ, এরকম শব্দ আছে। বিদেশি শব্দের মধ্যে আরো অনেক প্রকার শব্দ আছে। দেখেন যে বিদেশি শব্দ হচ্ছে যে শব্দগুলা বাইরে থেকে বাংলা ভাষার সাথে মিশে গেছে, সেই শব্দগুলাকে বলা হয় বিদেশি শব্দ। তাহলে শব্দ নিয়ে মোটামুটি আমি মনে করি আপনাদের এই ক্লাসটা করার পরে শব্দের যে কনসেপ্টটা, এটা হচ্ছে পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে গেছে। আশা করি আপনাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।